গুড ইভিনিং ক্লাস। দিস ইজ সন্তু, ইউ আর ওয়াচিং দ্য লার্নিং এক্সপার্ট ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের বায়োলজি ক্লাসের যে টপিক সেটা হলো সেল থিওরি অর্থাৎ কোষবিদ্যা। তো এই কোষবিদ্যার উপরে কোষবিদ্যার মধ্যে কিছু কোষাঙ্গাণু তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে, সেগুলো নিয়ে আজকে প্রথমে রিভিশন থাকবে। সেই রিভিশন করানোর পরে তারপরে যে কোষাঙ্গাণুগুলো বাকি আছে সেগুলো নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা থাকবে। তো প্রথমে আমরা একটা কুইক রিভিশন করে নিই, যেগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি। তো কোষ কে আবিষ্কার করেন? কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। ইনি কোন জাতীয় কোষ আবিষ্কার করেছিলেন? ইনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। তাহলে জীবিত কোষ অর্থাৎ লাইভ কোষ কে আবিষ্কার করেন? জীবিত কোষ আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিউয়েনহক। তো লিউয়েনহকের এল থেকে মাথায় রাখবে কোন কোষ? লিভ কোষ অর্থাৎ জীবিত কোষ। আর রবার্ট হুকটা কিভাবে মনে রাখতে বলেছিলাম, যে হাতের কোনো কোষ যদি তোমরা চিমটা বা হুক দিয়ে তোলো, তাহলে সেখান থেকে হুক থেকে তোমরা মাথায় রাখবে কোষকে আবিষ্কার করেছে, কোষ আবিষ্কার করেছে রবার্ট হুক। এরপরে সব থেকে ছোট কোষ, সব থেকে বড় কোষ কি এগুলো বলেছিলাম মানব দেহের সব থেকে ছোট, সব থেকে বড়, সব থেকে লম্বা কোষ কি কি? তো সব থেকে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজম, সব থেকে বড় কোষ হলো কি? অস্ট্রিচ পাখির ডিম। আর মানবদের সব থেকে ছোট কোষ কি বলেছিলাম? স্পার্ম অর্থাৎ শুক্রাণু, যেটা শুধুমাত্র ছেলেদের থাকে, আর ছেলেদের অর্থাৎ মেল পার্সনদের থাকে। আর মানবদের সব থেকে বড় কোষ হলো কি? ওভাম অর্থাৎ ডিম্বাণু, যেটা শুধুমাত্র ফিমেল বডিতে পাওয়া যায়। আর মানবদের সব থেকে লম্বা কোষ কি? লম্বা কোষ হলো নিউরন সেল, যেটা শুধুমাত্র ব্রেনে পাওয়া যায় এবং নিউরন সেলে কোনো সেন্ট্রোজোম না থাকার জন্য নিউরন কোষের কোনো বিভাজন হয় না। তাহলে দ্রুত কোষ বিভাজন হয় কোথায় বলেছিলাম? দ্রুত কোষ বিভাজন হয় আমাদের যকৃতে অর্থাৎ লিভার সেলে। এরপরে আমরা চলে এসেছিলাম কোথায়? কোষের মধ্যে। তো কোষের বাইরের যে পর্দা, একে কি বলেছিলাম? একে বলেছিলাম কোষ পর্দা বা সেল মেমব্রেন। এই সেল মেমব্রেন কি দ্বারা তৈরি বলেছিলাম? সেল মেমব্রেন তৈরি প্রোটিন দ্বারা। উদ্ভিদের দেহে এই সেল মেমব্রেন ছাড়া বাইরে আরেকটা কিন্তু লেয়ার থাকে। কারণ কি? কারণ উদ্ভিদ কিন্তু বাইরে থাকে এবং উদ্ভিদের সেফটি কিন্তু আরো বেশি প্রয়োজন হয় অ্যানিমালদের তুলনায়। তাই উদ্ভিদের বাইরে এই সেল মেমব্রেনের বাইরে একটা লেয়ার থাকে। একে কি বলেছিলাম? একে বলেছিলাম কোষ প্রাচীর অর্থাৎ ইংরেজিতে সেল ওয়াল। এই সেল ওয়াল কি দ্বারা তৈরি? সেল ওয়াল তৈরি সেলুলোজ দ্বারা। এবং সেলুলোজ থেকে কি তৈরি হয়? সেলুলোজ থেকে কাপড়, কাগজ ইত্যাদি কিন্তু সেলুলোজ থেকে তৈরি হয়। আর উদ্ভিদ দেহে এবং প্রাণী অ্যানিমালদের দেহে যে কোষ থাকে, সেই কোষের বাইরে কিন্তু কোষ মেমব্রেন অর্থাৎ সেল মেমব্রেন কিন্তু অবশ্যই থাকে। শুধুমাত্র প্লান্ট সেলের ক্ষেত্রে কোষ মেমব্রেন ছাড়াও অতিরিক্ত যেটা থাকে সেটা থাকে কোষ প্রাচীর অর্থাৎ সেল ওয়াল। এরপর যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হলো কোষের শক্তি উৎপাদন করা। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এরকম ধরনের দেখিয়েছিলাম। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এই প্যাঁচানো প্যাঁচানো ধরনের জিনিস আছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দাকে কি বলা হয়? ভেতরের পর্দাকে বলা হয় ক্রিস্টি। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আসে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেন আসে। অক্সিজেন এসে মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সি শোষণ হয়। এই অক্সিজেন আসার ফলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা সাইকেল চলে। সেই সাইকেলের নাম কি বলেছিলাম? ক্রেবস সাইকেল। এই ক্রেবস সাইকেলের দ্বারা কি হয়? ক্রেবস সাইকেলের দ্বারা 38 অণু এটিপি থেকে কি হয়? 38 অণু ওটিপি থেকে এক অণু কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। এই এক অণু গ্লুকোজ থেকে 4.2 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হয়। এই জন্যে মাইটোকন্ড্রিয়াকে কি বলে? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, অর্থাৎ কোষের শক্তিকার বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। আর মাইটোকন্ড্রিয়া যেহেতু অক্সিজেনের শ্বসন মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, সেই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় যে কোষের জন্য শ্বসন নেয় কে? এই কোশ্চেনের অ্যান্সার হবে কি? এই কোশ্চেনের অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেনের উপস্থিতিতে অক্সি শ্বসন হয়। আর মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন বলেছিলাম? অল্টম্যান। এরপরে যে কোষাঙ্গাণু বলেছিলাম সেটা ছিল ভ্যাকুওল। ভ্যাকুওলের কাজ কি? ভ্যাকুওলের কাজ কি? জলের শোষণ করা। কি করা? জল শোষণ করা। এরপরে বলেছিলাম গলগি বডি। গলগি বডির কাজ কি? গলগি বডির কাজ হলো কোষের এক কোষ থেকে অন্য কোষে শক্তি পরিবহন করা।
অর্থাৎ আমি যে এখন তোমাদের পড়াচ্ছি, এই এখন পড়ানোর সময় আমার সবথেকে শক্তির প্রয়োজন কোথায় বেশি হচ্ছে? আমার জিভে না আমার পায়ে? তো অ্যান্সার হবে আমার জিভে, কারণ আমার জিভ দিয়ে আমি কিন্তু এখন কথা বলছি। তো জিভের যে সমস্ত কোষ আছে, সেই কোষে যে মাইটোকন্ড্রিয়া আছে, সে যে পরিমাণ শক্তি বানাচ্ছে সেটা কিন্তু এনাফ না আমার কথা বলার জন্য, অর্থাৎ লং টাইম কথা বলার জন্য। তাই শক্তির কিন্তু আমার প্রয়োজন জিভে। তাই সেই শক্তি কোথা থেকে আসে? অন্যান্য যে কোষ আছে শরীরের, সেই কোষ থেকে শক্তি পরিবহন হয়ে কিন্তু আমার জিভে আসে, এবং সেটা কে পরিবহন করছে? পরিবহন করছে গলগি বডি। এরপরে পড়েছিলাম আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের কি করে? কোষের দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ স্কেলিটন অফ দ্য স্কেলিটন অফ দ্য সেল, অর্থাৎ কোষের কঙ্কাল কাকে বলা হয়? কোষের কঙ্কাল বলা হয় এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দুই প্রকার, একটা হলো স্মুথ, একটা হলো রাফ। এই স্মুথ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে কি তৈরি হয়? সেখানে ফ্যাট তৈরি হয়। আর রাফ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে কি থাকার জন্য সেখানে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা রাফ হয়, অর্থাৎ অমসৃণ হয়? তো তার অ্যান্সার হবে সেখানে কি থাকে? সেখানে রাইবোজোম থাকে। তো এর পরবর্তী যে কোষাঙ্গন চলে আসলো সেটা হলো রাইবোজোম। এই রাইবোজোম কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাকার মতো অংশ দেখতে পাওয়া যায়, সেটা হলো কি? রাইবোজোম। এই রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা, অর্থাৎ প্রোটিন তৈরি করা। তাই রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। রাইবোজোম কিন্তু দুই প্রকারের হয়। একটা হলো কি? একটা হলো 70S, আর একটা কি? আর একটা হলো 80S। এই 70S প্রকৃতির রাইবোজোম কোথায় থাকে? 70S প্রকৃতির রাইবোজোম থাকে যে সমস্ত কোষকে বা যে সমস্ত প্রাণীকে আমরা খালি চোখে দেখতে পাই না, অর্থাৎ ভাইরাস, তারপরে অ্যামিবা, ব্যাকটেরিয়া, এই সমস্ত প্রাণীর দেহে থাকে 70S প্রকৃতির রাইবোজোম। আর 80S প্রকৃতির রাইবোজোম যে সমস্ত প্রাণীদের খালি চোখে দেখতে পাওয়া যায়, অর্থাৎ মানুষ, হাতি, গরু, ছাগল, গাছ, এই সমস্ত প্রত্যেকটা জিনিসে কিন্তু 80S প্রকৃতির রাইবোজোম থাকে, এবং 70S প্রকৃতির রাইবোজোমের তুলনায় 80S প্রকৃতির রাইবোজোম কিন্তু ভালো হয়। এর পরবর্তী যে কোষাঙ্গন আমরা পড়েছিলাম সেটা ছিল সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোমের প্রধান কাজ কি? সেন্ট্রোজোম সেন্ট্রোজোমের প্রধান কাজ কি? সেন্ট্রোজোমের প্রধান কাজ হলো কি? সেল ডিভিশন করা, অর্থাৎ কোষ বিভাজন করা। তো লিভারে সব থেকে সেন্ট্রোজোমের পরিমাণ বেশি থাকে। এই কারণে লিভার যদি কোনো কারণে কেটে যায় বা লিভার কোনো কারণে ক্ষত হলে বা কেউ যদি লিভারে চাকু মেরে দেয়, তো লিভার সেলে যেহেতু সেন্ট্রোজোমের পরিমাণ বেশি থাকে, সুতরাং লিভার সেল কোষ পুনর্নির্মাণ খুব দ্রুত ঘটাতে পারে, এবং অল্প কিছুদিনের মধ্যে কোষের পুনর্নির্মাণ দ্রুত ঘটিয়ে লিভার সেল কিন্তু আগের মতো রিকভার হয়ে যায়। আর কোথায় কোষের পুনর্নির্মাণ হয় না বা কোষ বিভাজন একদম হয় না বললেই চলে, সেটা হলো নিউরন সেল। আমাদের ব্রেনের মধ্যে যে নিউরন সেল থাকে, সেই নিউরন সেলে কোনো প্রকার সেন্ট্রোজোম না থাকার কারণে নিউরন সেলের কোষ বিভাজন হয় না। এই জন্য নিউরনে যদি আঘাত লেগে যায়, সে মানুষ কিন্তু হয় তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে বা সে স্পট ডেড, অর্থাৎ মারা যায়। তো আমাদের ব্রেনের মধ্যে প্রায় 90% কি থাকে? 90% থাকে এই নিউরন সেল, যাতে কোনো প্রকার সেন্ট্রোজোম থাকে না। কিন্তু আমাদের ব্রেনে 10% থাকে গ্লিয়াল নামক একটা সেল। এই গ্লিয়াল সেলে কিন্তু আবার সেন্ট্রোজোম পাওয়া যায়। এই গ্লিয়াল সেলে সেন্ট্রোজোম পাওয়ার জন্য, এই গ্লিয়াল সেলে যদি কোনো অস্বাভাবিক কোষ বিভাজন হয়, তার জন্য একটা মারাত্মক রোগ সৃষ্টি হয়। তাকে কি বলে? তাকে বলে ক্যান্সার, অর্থাৎ ব্রেন ক্যান্সার। যেহেতু এটা ব্রেনে হয়, তাই একে ব্রেন ক্যান্সার বলে। অর্থাৎ সমস্ত দেহের যে সমস্ত ক্যান্সার হয় যে সমস্ত জায়গায়, সেই ক্যান্সারের প্রধান কারণ কি? প্রধান কারণ হলো সেন্ট্রোজোমের অস্বাভাবিক কোষ বিভাজন। আর ব্রেনে যেহেতু গ্লিয়াল সেলে সেন্ট্রোজোম থাকে, তাই গ্লিয়াল সেলে যদি অস্বাভাবিক কোষ বিভাজন হয়, তাহলে কিন্তু সেখান থেকে মারাত্মক রোগ ব্রেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। এর পরবর্তী যে কোষাঙ্গন আমরা পড়েছিলাম সেটা হলো কি? সেটা হলো লাইসোজোম। তো লাইসোজোমের প্রধান কাজ কি? লাইসোজোম কি করে? লাইসোজোম কোষের মধ্যে যে সমস্ত কোষাঙ্গাণু, মৃত কোষাঙ্গাণু বা অপ্রয়োজনীয় কোষাঙ্গাণুগুলো আছে, বা যে সমস্ত কোষাঙ্গাণুগুলো ঠিকঠাক কাজ করছে না, তাদেরকে মরিয়ে, তাদেরকে মেরে বা পচিয়ে বা গলিয়ে দেওয়া, অর্থাৎ সেগুলোকে নষ্ট করে দেওয়া। তো এই লাইসোজোমের মধ্যে কি ধরনের এনজাইম থাকে? সেখানে থাকে হাইড্রোলাইটিক এনজাইম। এই হাইড্রোলাইটিক এনজাইম ছড়িয়ে সে অপ্রয়োজনীয় যে সমস্ত কোষাঙ্গাণু বা মৃত যে সমস্ত কোষাঙ্গাণু, সেগুলোকে সে নষ্ট করে দেয়। তাই লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ, সুইসাইড ব্যাগ অফ দ্য সেল,
অর্থাৎ কোষের আত্মঘাতীর থলি বলা হয় কাকে? লাইসোজোমকে। কারণ কি? সে হাইড্রোলাইটিক এনজাইম ছড়িয়ে সে সমস্ত কোষাঙ্গাণুকে সে মেরে দেয় বা সে পচিয়ে গলিয়ে নষ্ট করে দেয়। কিন্তু এই লাইসোজোম কোথায় পাওয়া যায় না? শরীরের কোথায় লাইসোজোম বা কোন কোষে লাইসোজোম পাওয়া যায় না? সেটা হবে আমাদের রক্তে আরবিসি সেলে কিন্তু এই লাইসোজোম পাওয়া যায় না। এই তাহলে এই আরবিসি সেলকে কে পরিশোধন করে? আরবিসি সেলকে পরিশোধন করে আমাদের শরীরে যে পিলিয়া আছে, সেই পিলিয়া এই আরবিসি সেলকে পরিশোধন করে। এই পিলিয়াকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় অ্যাসপিলিন। এই জন্য এই অ্যাসপিলিনকে কি বলা হয়? অ্যাসপিলিনকে বলা হয় ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক অফ হিউম্যান অথবা অ্যানিম্যাল। তাই এই অ্যাসপিলিনকে যেহেতু সে রক্তকে পরিশোধন করে, তাই অ্যাসপিলিনকে বলা হয় ব্লাড ব্যাংক। এরপরে যে কোষাঙ্গাণু আমরা পড়েছিলাম সেটা ছিল সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা। সিলিয়া অ্যান্ড ফ্লাজেলার প্রধান কাজ কি? সিলিয়া অ্যান্ড ফ্লাজেলার প্রধান কাজ হলো এরা গমনে সাহায্য করে। সিলিয়া ফ্লাজেলা কোথায় পাওয়া যায় না বা কোন কোষে পাওয়া যায় না? সেটা একমাত্র ওভাম অর্থাৎ ডিম্বাণুতে কিন্তু সিলিয়া ফ্লাজেলা পাওয়া যায় না, সেখানে সিলিয়া ফ্লাজেলা থাকে না। আর সিলিয়া ফ্লাজেলার মধ্যে সব থেকে বড় হয় কে? বড় হয় ফ্লাজেলা, আর সিলিয়া কিন্তু ফ্লাজেলার তুলনায় ছোট হয়। তো পরবর্তী কোষাঙ্গাণু কি পড়লাম? পরবর্তী কোষাঙ্গাণু পড়লাম সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা। এরপরে যেটা পড়বো সেটা হলো কি? সেটা হলো প্লাস্টিড। এই প্লাস্টিড কিন্তু শুধুমাত্র প্লান্টে থাকে, এটা কিন্তু অ্যানিম্যালে পাওয়া যায় না। প্লাস্টিড কত প্রকার? প্লাস্টিড 3 প্রকার। একটা বলেছিলাম ক্লোরোপ্লাস্ট, আর একটা বলেছিলাম লিউকোপ্লাস্ট, আর একটা বলেছিলাম কি? ক্রোমোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্ট অর্থাৎ আমাদের উদ্ভিদের যে সমস্ত পাতা, সবুজ পাতা বা যে সমস্ত কাণ্ড সবুজ অংশ, অর্থাৎ উদ্ভিদের যে সমস্ত সবুজ অংশ আমরা দেখতে পাই সেগুলো কি? সেখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টের কাজ হলো খাদ্য তৈরি করা। লিউকোপ্লাস্টের কাজ হলো সেই খাদ্যকে সঞ্চয় করা। আর ক্রোমোপ্লাস্টের কাজ কি? ক্রোমোপ্লাস্টের কাজ হলো উদ্ভিদের যে সমস্ত ফল সেই ফলের রং প্রদান করা। তো ক্রোমোপ্লাস্টের মধ্যে আমরা কি কি বলেছিলাম? ক্যারোটিন। ক্যারোটিন কি করে? ক্যারোটিন গাজরের কমলা রঙের জন্য দায়ী হলো কি? ক্যারোটিন। জ্যান্থোফিল এটা হালকা হলুদ রঙের জন্য দায়ী। জ্যান্থোফিল কোথায় পাওয়া যায়? পাকা আমে জ্যান্থোফিল পাওয়া যায়। তারপরে লাইকোপেন, লাইকোপেন টমেটোর লাল রঙের জন্য দায়ী। বিটানোন, বিটানোন এটা কিসে পাওয়া যায়? বিটে, মানে গাঢ় লাল রঙের জন্য দায়ী কি? বিটানোন। আর সোলেনিন, আলু যে সমস্ত আমরা দেখেছি কিছু কিছু আলু সবুজ মতো হয়ে যায়, তো সেখানে কি পাওয়া যায়? সেখানে সোলেনিন, সোলেনিন হওয়ার জন্য আলু কিন্তু সবুজ হয়ে যায়। এরপরে আমরা দেখেছিলাম যে অ্যানিম্যাল সেল আর প্ল্যান্ট সেলের যে আলাদা আলাদা, মানে প্ল্যান্ট সেলে কি থাকে এবং অ্যানিম্যাল সেলে কি কি পাওয়া যায় সেগুলোর একটা আলাদা আমরা ছক কিন্তু এর আগের ক্লাসে পর্যন্ত দেখেছিলাম। এরপরে যে কোষাঙ্গাণু নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব সেটা হলো কোষের মধ্যে সবথেকে বড় কোষাঙ্গাণু। তো কোষের মধ্যে সবথেকে বড় কোষাঙ্গাণু হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসের কাজ হলো কোষের অন্যান্য কোষাঙ্গাণু যেগুলো আছে তাদেরকে আদেশ দেওয়া, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকে সে শক্তি বানানোর জন্য আদেশ দেবে, সেন্ট্রোজোমকে সে কোষ বিভাজনের জন্য আদেশ দেবে, রাইবোজোমকে প্রোটিন সংশ্লেষ করার জন্য আদেশ দেবে। এরকম অন্যান্য যে কোষাঙ্গাণুগুলো আছে তাদেরকে আদেশ দেয় কে? আদেশ দেয় এই নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস দেখতে অনেকটা এইরকম। নিউক্লিয়াস হলো কোষের সবথেকে বড় কোষাঙ্গাণু, আর এদের কাজ যেহেতু আদেশ দেওয়া, তাই নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ দ্য সেল। তাই নিউক্লিয়াসকে ব্রেন অফ দ্য সেল বলা হয়। এই নিউক্লিয়াসের খোঁজ প্রথম কে করেন? নিউক্লিয়াসের খোঁজ প্রথম করেন রবার্ট ব্রাউন। এই রবার্ট ব্রাউনের নাম তোমরা কিভাবে মনে রাখবে? এটাও একটা ট্রিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবে। যেমন তোমরা আম খাও, জাম খাও, খেজুর, আপেল, প্রত্যেকটা ফল তোমরা খেয়েছো। তো প্রত্যেকটা ফলের মধ্যে যে বীজ আছে সেই বীজটা দেখতে কেমন? সেই বীজটা কিন্তু অনেকটা বাদামি রঙের দেখতে হয়। আর ফলের মধ্যে যে বীজ থাকে সেটাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি। তো এই নিউক্লিয়াস অর্থাৎ ফলের যে বীজ, সেই বীজগুলোর রং কেমন? বীজগুলোর রং ব্রাউন কালারের অর্থাৎ বাদামি কালারের। সেখান থেকে তোমরা মাথায় রাখবে যে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। তো এই নিউক্লিয়াসের কাজ কি বললাম? নিউক্লিয়াসের কাজ হলো আদেশ দেওয়া।
তো এই নিউক্লিয়াস প্রত্যেকটা কোষেই কিন্তু নিউক্লিয়াস থাকে, যেমন চামড়ায়, তারপর হাড়ে, জিভে, দাঁতে, এ সমস্ত প্রত্যেকটা কোষেই কিন্তু নিউক্লিয়াস থাকে, এবং প্রত্যেকটা কোষে যে নিউক্লিয়াস থাকে তাদের কাজ কিন্তু আলাদা আলাদা হয়। অর্থাৎ প্রত্যেকটা কোষের নিউক্লিয়াসের যে ব্রেন, সেই ব্রেন কিন্তু আলাদা আলাদা থাকে। অর্থাৎ আমি বলতে চাইছি, যেমন তোমার হাতের যে নখ আছে, সেই নখের মধ্যে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস কিন্তু শুধুমাত্র আদেশ দেবে নখ তৈরি করার জন্য। চুলে যে নিউক্লিয়াস আছে, সেই চুলের নিউক্লিয়াস শুধুমাত্র আদেশ দেবে চুল তৈরি করার জন্য। সেখানকার নিউক্লিয়াস কিন্তু এমন আদেশ দেবে না যে সেখানে দাঁত তৈরি হয়ে যায়। তো অর্থাৎ আমি বলতে চাইছি, যেখানকার যা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস কিন্তু সেটাই আদেশ দেবে। অর্থাৎ কোষের পুনর্নির্মাণ কোষের পুনর্নির্মাণ করে সেন্ট্রোজোম, আর রেপ্লিকেশন কে করে? রেপ্লিকেশন করে রাইবোজোম, অর্থাৎ প্রোটিন তৈরি করে কে? রাইবোজোম। তো কোষের পুনর্নির্মাণ সেন্ট্রোজোম করলেও আর রাইবোজোম প্রতিস্থাপনে সাহায্য করলেও কোন ধরনের কোষ তৈরি হবে সেটা নির্ধারণ করবে কে? সেটা নির্ধারণ করবে এই কোষের নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াস কিন্তু আদেশ দেবে। ধরো তোমার হাতের হাড় ভেঙে গেল, তো সেখানে কোষের তো পুনর্নির্মাণ হবে। তো কোষের পুনর্নির্মাণ কি করবে? সেই হাড়ের যে সেন্ট্রোজোম আছে, সেই হাড়ের সেন্ট্রোজোম সেই কোষের পুনর্নির্মাণ করবে। কিন্তু সেখানে হাড়ের বদলে যে হাড় তৈরি করতে হবে, সেটা কে আদেশ দেবে? সেটা আদেশ দেবে এই কোষের যে নিউক্লিয়াস আছে, সেই কোষের নিউক্লিয়াস। অর্থাৎ নির্মাণ কাজে কিন্তু সাহায্য করবে এই সেন্ট্রোজোম এবং রাইবোজোম, কিন্তু আদেশ দেবে কে? আদেশ দেবে এই নিউক্লিয়াস। যদি তোমার দেহে কোথাও চামড়া কেটে যায়, খেলতে গিয়ে হাত কেটে গেল বা পা কেটে গেল, সেখানকার সেই চামড়ার নিউক্লিয়াস কিন্তু আদেশ দেবে চামড়া বানানোর জন্য। তো তাই বলতে চাইছি যে নিউক্লিয়াসের কাজ হলো শুধুমাত্র আদেশ দেওয়া, এবং আদেশ দিয়ে অন্যান্য যে কোষাঙ্গাণুগুলো আছে, সেই অন্যান্য কোষাঙ্গাণুগুলোকে সে কি করবে? সে কন্ট্রোল করবে। তাই একে কন্ট্রোলার অফ দ্য সেলও কিন্তু বলা হয়। একে কি বলা হয়? কন্ট্রোলার অফ দ্য সেল। আমরা দেখেছি কিছুদিন আগে গোটা বিশ্ব জুড়ে কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এই করোনা কিভাবে আমাদের শরীরকে আক্রান্ত করতো? তো করোনা কিন্তু আমাদের শরীরে আক্রান্তের জন্য একটাই এনাফ ছিল। একটা করোনা ভাইরাস আমাদের দেহে প্রবেশ করতো, এবং নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে সে আমাদের ফুসফুসে প্রবেশ করতো। ফুসফুসে প্রবেশ করে ফুসফুসের কোষে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসকে সে অ্যাটাক করতো, এবং নিউক্লিয়াসকে অ্যাটাক করে সে নিজের বশে, অর্থাৎ নিজের কবজায় নিয়ে নিত। এবং নিজের কবজায় নিয়ে নেওয়ার পরে নিউক্লিয়াসকে বলতে বলতো যে নিউক্লিয়াস তুই বল সেন্ট্রোজোমকে আমার প্রতিলিপি বানানোর জন্য, আর রাইবোজোমকে বলতে বলতো যে তুই যেন দ্রুত ফটোকপি বানানোর জন্য সাহায্য করিস। তো এই আমাদের নিউক্লিয়াস এতটাই বোকা ছিল, সে আমাদের শরীরে থেকে আমাদের খেয়ে পড়ে আমাদেরকে সাহায্য না করে সে তখন সাহায্য করছে কার? সে তখন সাহায্য করছে সেই করোনা ভাইরাসের। তো এই নিউক্লিয়াসের তখন উচিত ছিল সেই করোনা ভাইরাসকে মেরে দেওয়া। তো নিউক্লিয়াস এতটাই বোকা, নিউক্লিয়াস সেই করোনা ভাইরাসকে না মেরে সে তখন উল্টে সেন্ট্রোজোম রাইবোজোমকে অর্ডার দিচ্ছে যে করোনার প্রতিলিপি বানানোর জন্য। এই জন্য শরীরে একটা করোনা ভাইরাস প্রবেশ করে সে তার প্রতিলিপি বহু সংখ্যক বানিয়ে ফেলতো, ফলে করোনা আরো বেশি করে একজনের শরীরে বেড়ে যেত। তো নিউক্লিয়াসের প্রধান কাজ কি? নিউক্লিয়াসের প্রধান কাজ হলো অন্যান্য যে কোষাঙ্গাণুগুলো আছে কোষের মধ্যে, সেই অন্যান্য কোষাঙ্গাণুগুলোকে আদেশ দেওয়া। এই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু সমস্ত রকম ইনফরমেশন থাকে। যেমন ধরো ছেলেদের যে দাড়ি হয় বা ছেলেদের যে গোঁফ হবে, মেয়েদের দাড়ি হবে না, মেয়েদের গোঁফ হবে না, হাতের 5টা আঙুল হবে, পায়ে 5টা আঙুল হবে, দুটো কান হবে, দুটো চোখ হবে, এই সমস্ত ইনফরমেশন কোথায় থাকে? এই সমস্ত সব ইনফরমেশন থাকে নিউক্লিয়াসের মধ্যে। কিন্তু অনেক সময় এই নিউক্লিয়াস কিন্তু গড়বড় হয়ে যায়, নিউক্লিয়াস কিন্তু পাগল হয়ে যায়। তো নিউক্লিয়াস পাগল হয়ে গিয়ে তখন কি করে? তখন অনেকের দেখেছো যে কারোর 3টে চোখ করে দিল, বা অনেকের হাতে 6টা আঙুল থাকে। যেমন যে সিনেমায় অ্যাক্টর, হিন্দি সিনেমায় অ্যাক্টর ঋত্বিক রোশনের হাতে দেখবে 6টা আঙুল আছে। তো এগুলো কি? এগুলো কিন্তু নিউক্লিয়াসের অস্বাভাবিকতার ফলে এই সমস্ত কিছু হয়ে থাকে। তো নিউক্লিয়াসের মধ্যে এই যে সমস্ত তথ্য থাকে, এই তথ্যকে কি বলে? এই তথ্যকে কিন্তু কিছুই না, ডিএনএ বলা হয়। তো ডিএনএ কোথায় থাকে? ডিএনএ কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যে থাকে। এই ডিএনএ আর কিছু না, ডিএনএ হলো কি? গ্রুপ অফ ইনফরমেশন। গ্রুপ অফ ইনফরমেশন। তাই যেই ইনফরমেশন ডিএনএতে থাকে, সেই ইনফরমেশন কিন্তু আমাদের পরবর্তী যে প্রজন্ম, সেই পরবর্তী প্রজন্মের মধ্যে কি হয়? স্থানান্তরিত হয়। এরপরে চলে আসি কোষের
কোষের মধ্যে যে সমস্ত কোষাঙ্গগুলো আমরা দেখছি এখন, মাইটোকন্ড্রিয়া, ভ্যাকুওল, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, সেন্ট্রোজোম, লাইসোজোম, সিলিয়া ফ্ল্যাজেলা, নিউক্লিয়াস, এই সমস্ত কোষাঙ্গাণু যেগুলো আছে, এগুলো যদি শুধুমাত্র কোষের মধ্যে এইভাবেই থেকে যায়, তাহলে কিন্তু একটা আরেকটার সঙ্গে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার ফলে একটা আরেকটার উপরে নষ্ট হবে। তারপরে লাইসোজোমের গায়ে যদি ধাক্কা খায়, লাইসোজোম যেহেতু সুইসাইড ব্যাক অফ দ্য সেল বলা হয়, তাই লাইসোজোম কিন্তু সে তার উপরে ক্লোরিক যে এনজাইম আছে, সেই ক্লোরাইড এনজাইম তার উপরে ছড়িয়ে দেবে। তার ফলে কি হবে, অন্যান্য কোষ অঙ্গাণুগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তাই এই কোষের মধ্যে যাতে কোনো কোষ অঙ্গাণু অন্য কারোর সঙ্গে ধাক্কা না লাগে, তাই এর মধ্যে কি থাকে, এর মধ্যে কিন্তু একটা লিকুইড থাকে। এর মধ্যে কি থাকে, একটা তরল লিকুইড থাকে, যার মধ্যে এই কোষাঙ্গাণুগুলো কিন্তু ভেসে থাকে এবং একে অপরের সঙ্গে ধাক্কা খায় না। যেমন ধরো ধরো তোমার বাড়িতে একটা বস্তা দেওয়া হলো এবং সেই বস্তার মধ্যে থালা, বাটি, চামচ, গামলা, বালতি, মগ ইত্যাদি ভরে দেওয়া হলো এবং বললো যে তুমি এখান থেকে নিয়ে 100 মিটার দূরে বা 1 কিলোমিটার দূরে কোনো এক জায়গায় সেই বস্তাটা নিয়ে যেতে। তো বস্তাটা যদি আমি ওইভাবে নিয়ে যাই, তাহলে বস্তার মধ্যে এই থালা, বাটি, গ্লাস কিন্তু ঝনঝন করে আওয়াজ হবে। কারণ কি, এই সমস্ত একটা অপরের সঙ্গে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আওয়াজ হবে এবং কোনো জিনিস হয়তো নষ্টও হয়ে যেতে পারে, কোথাও কোনো পাত্র কিন্তু ভেঙেও যেতে পারে। তো আমি যদি বস্তাটা ওইভাবে না নিয়ে বস্তার মধ্যে প্রত্যেকটা জিনিস থার্মোকল দিয়ে বা কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে যদি সাজিয়ে নিতাম, তাহলে কিন্তু এই আওয়াজ করতো না বা একে অপরের সঙ্গে ধাক্কা খেত না। তেমনি কোষের মধ্যে কি থাকে, কোষের মধ্যে এই লিকুইড থাকে। এই লিকুইডের কাজ কি, এই লিকুইডের কাজ হলো একে অপরের সঙ্গে যাতে অন্যান্য যে কোষ অঙ্গাণুগুলো আছে সেগুলো ধাক্কা না খায় বা সেগুলো ভিড়ে না যায়। তো এই যে তরল পদার্থ থাকে, এই তরল পদার্থকে কি বলা হয়, তরল পদার্থকে বলা হয় প্রোটোপ্লাজম। বাংলায় একে কি বলা হয়, বাংলায় একে বলা হয় জীবদ্রব্য। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম অর্থাৎ জীবদ্রব্য। এই জীবদ্রব্যে কি থাকে, জীবদ্রব্যে 95% জল থাকে। অর্থাৎ আমরা সারাদিন যে জল পান করি, সেই জল কোথায় থাকে, সেই জল আমাদের কোষের প্রোটোপ্লাজমের মধ্যে কিন্তু সঞ্চিত থাকে। এই জীবদ্রব্য থেকে যদি 1% জলের ঘাটতি হয়, মাত্র 1% জলের যদি ঘাটতি হয়, তখন কিন্তু আমাদের পিপাসা লাগে। আর এই জীবদ্রব্য থেকে যদি 10% জলের ঘাটতি হয়ে যায়, তাহলে কিন্তু মানুষ মারা যাবে। অনেক সময় যে ডায়রিয়া রোগ হয়, এই ডায়রিয়াতে কিন্তু আমাদের 3 থেকে 4% জলের ঘাটতি হয়ে যায় এবং 3 থেকে 4% জলের ঘাটতি হওয়ার জন্য কিন্তু অনেকে মারা যায়। এই জীবদ্রব্য জীবদ্রব্য প্রথমে দেখেন কে, প্রথমে খোঁজ করেন পুরকিনজে। প্রথমে খোঁজ করেন পুরকিনজে। ইনি কি করেন, ইনি জীবদ্রব্যের প্রথম খোঁজ করেছিলেন। আর জীবদ্রব্যকে জীবনের আধার, জীবনের আধার, এটা কে বলেছিলেন, এটা বলেছিলেন হেক্সলে। তো প্রোটোপ্লাজম প্রথম খোঁজ করেন কে, প্রথম খোঁজ করেন পুরকিনজে। আর প্রোটোপ্লাজমকে জীবনের আধার, এটা কে বলে আখ্যা দিয়েছেন, এটা আখ্যা দিয়েছেন হেক্সলে। এরপরে আমরা চলে আসি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে। তো প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য কি থাকে। তো এটা হলো প্রোক্যারিওটিক কোষ, লেফট সাইডে যে ছবিটা দেখছো। এই প্রোক্যারিওটিক কোষের বাইরে কি থাকে, বাইরে সিলিয়া ফ্ল্যাজেলা, এই যে ছোট ছোট এগুলো সিলিয়া। আর এই লম্বা বড় যেটা, এটাকে কি বলে, এটাকে বলে ফ্ল্যাজেলা। তো পড়ানোর সময় আমি বলেছিলাম কি, ফ্ল্যাজেলা কিন্তু সিলিয়ার থেকে বড় হয়। তো প্রোক্যারিওটিক কোষকে কিন্তু খালি চোখে দেখা যায় না, প্রোক্যারিওটিক কোষ খালি চোখে দেখা যায় না। আর ইউক্যারিওটিক কোষ কিন্তু খালি চোখে দেখা যায়। প্রোক্যারিওটিক কোষে যে রাইবোজোম থাকে, এই প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম হয় 70S প্রকৃতির। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম কি হয়, 80S প্রকৃতির, এবং 80S প্রকৃতির রাইবোজোম একটু উন্নত মানের রাইবোজোম হয়। আর প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া
কি থাকে না, কিন্তু ইউক্যারিওটিক কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে। প্রোক্যারিওটিক কোষের যে নিউক্লিয়াসটা আছে অর্থাৎ যে কেন্দ্রক আছে, এই নিউক্লিয়াসের বাইরে যে আবরণ, সেই আবরণটা কিন্তু থাকে না। অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে কোনো আবরণ থাকে না প্রোক্যারিওটিক কোষে। আর ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয় মেমব্রেন থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে কিন্তু একটা পর্দা থাকে। আর প্রোক্যারিওটিক কোষে যেহেতু শক্তির প্রয়োজন হয় না, এই প্রোক্যারিওটিক এগুলো একদম ক্ষুদ্র কোষ হয়, যেমন ভাইরাস, অ্যামিবা, এগুলো হলো প্রোক্যারিওটিক কোষ। আর ইউক্যারিওটিক কোষে কিন্তু শক্তির প্রয়োজন হওয়ার জন্য এখানে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি কিন্তু অবশ্যই প্রয়োজন, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া থাকে ইউক্যারিওটিক কোষে। তো প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ এগুলো কিন্তু গুলিয়ে যায়। তো এখানে মনে রাখার একটা নিয়ম, ইউক্যারিওটিক কোষের এই যে ইউ আছে, এখান থেকে তুমি বলবে আমরা সবাই ইউ ইউ ইউ, আমরা প্রত্যেকেই কিন্তু ইউ 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 ইউ, অর্থাৎ আমরা প্রত্যেকেই ইউক্যারিওটিক কোষ, অর্থাৎ খালি চোখে আমরা যারা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিন্তু ইউক্যারিওটিক কোষ, অর্থাৎ প্লান্ট এবং এনিম্যাল যাদের আমরা খালি চোখে দেখতে পাচ্ছি তারা প্রত্যেকেই কিন্তু ইউক্যারিওটিক কোষ। আর প্রোক্যারিওটিক কোষের মধ্যে পড়ে ভাইরাস, অ্যামিবা, ব্যাকটেরিয়া, অর্থাৎ খালি চোখে যাদের দেখতে পাওয়া যায় না তারা প্রত্যেকেই হলো প্রোক্যারিওটিক কোষ। এরপরে আমরা দেখব যে প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের মধ্যে কি কি জিনিস কমন আছে আর কি কি জিনিস কমন নেই। তো প্রথমে লেফট সাইডে এটা আমরা প্রোক্যারিওটিক কোষ ধরে নিলাম, আর রাইট সাইডে কোষটাকে ইউক্যারিওটিক কোষ ধরে নিলাম। তো প্রোক্যারিওটিক কোষ কিন্তু ইউক্যারিওটিক কোষের তুলনায় অনেক ছোট হয়। প্রোক্যারিওটিক কোষ ছোট হয় ইউক্যারিওটিক কোষের তুলনায়, এবং দুটো কোষকেই কিন্তু খালি চোখে দেখা যায় না, দুটো কোষকেই কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। কিন্তু ইউক্যারিওটিক কোষের তুলনায় প্রোক্যারিওটিক কোষ অনেক ক্ষুদ্র হয়। প্রোক্যারিওটিক কোষের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের পর্দা থাকে না, কিন্তু ইউক্যারিওটিক কোষের যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের বাইরে পর্দা থাকে, অর্থাৎ নিউক্লিয় মেমব্রেন কিন্তু থাকে। প্রোক্যারিওটিক কোষের শ্বসন কোথায় হয়? প্রোক্যারিওটিক কোষের শ্বসন হয় জীবদ্রব্যের মধ্যে। আর ইউক্যারিওটিক কোষের শ্বসন হয় কোথায়? ইউক্যারিওটিক কোষের শ্বসন হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। যেহেতু প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, আমি আগেই বললাম প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, তো মাইটোকন্ড্রিয়া না থাকার কারণে এখানে শ্বসন হয় কোথায়? শ্বসন হয় তার জীবদ্রব্যের মধ্যে। এবং প্রোক্যারিওটিক কোষ কিন্তু খুবই ক্ষুদ্র হয়, সুতরাং এদের দেহে কিন্তু শক্তির প্রয়োজন হয় না, এই জন্য এদের দেহে কি মাইটোকন্ড্রিয়া থাকে না। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম, এটা কি হয়? এটা 70S প্রকৃতির হয়। আর ইউক্যারিওটিক কোষের রাইবোজোম, এটা কি হয়? 80S প্রকৃতির হয়। প্রোক্যারিওটিক কোষে যে সেল ওয়াল থাকে, এই সেল ওয়াল কিসের তৈরি? সেল ওয়াল পেপটাইডো গ্লাইকেনের তৈরি। আর ইউক্যারিওটিক কোষে যে সেল ওয়াল থাকে, এখানে আমি ইউক্যারিওটিক কোষ কিছু কিছুতে পাওয়া যায়। ইউক্যারিওটিক কোষ কিন্তু প্লান্ট এবং এনিম্যাল উভয়েরই পাওয়া যায়। তো এখানে ইউক্যারিওটিক যেটা রিপ্রেজেন্ট করছে, এই প্লান্ট এবং এনিম্যাল দুটোই মিলে কিন্তু এখানে ইউক্যারিওটিক কোষ রিপ্রেজেন্ট করছে। তাই ইউক্যারিওটিক কোষে যে সেল ওয়াল পাওয়া যায় সেটা কিসের তৈরি হয়? সেটা সেলুলোজের তৈরি হয়। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে সিলিয়া ফ্ল্যাজেলা দেখা যায়, এটা কিন্তু কমন। সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক উভয় কোষেই সিলিয়া ফ্ল্যাজেলা দেখা যায়। তারপর প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় কোষেই কিন্তু জীবদ্রব্য অর্থাৎ প্রোটোপ্লাজম থাকে। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে, কিন্তু
প্রোক্যারিওটিক কোষে কোনো নিউক্লিয় পর্দা থাকে না, ইউক্যারিওটিক কোষে নিউক্লিয় পর্দা থাকে। তো এক নজরে আরেকবার আমরা দেখে নেব যে প্রোক্যারিওটিক কোষে কি কি থাকছে। প্রোক্যারিওটিক কোষে সিলিয়া, ফ্লাজেলা, সেল ওয়াল, সেল মেমব্রেন, রাইবোজোম 70S প্রকৃতির, নিউক্লিয়াস, আরএনএ, জীবদ্রব্য, আর থাকে ক্লোরোপ্লাস্ট। আর ইউক্যারিওটিক কোষে কি থাকে? ইউক্যারিওটিক কোষেও সিলিয়া থাকে, ফ্লাজেলা থাকে, সেল ওয়াল থাকে। সেল ওয়াল কিন্তু শুধুমাত্র প্ল্যান্ট সেলের থাকে। সেল মেমব্রেন থাকে। সেল মেমব্রেন প্লান্ট এবং অ্যানিমাল উভয়েরই থাকে। থাকে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি বডি, ভ্যাকুওল, রাইবোজোম 80S প্রকৃতির, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, সেন্ট্রোজোম, এছাড়া থাকে প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে কি ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, আর থাকে জীবদ্রব্য। আর এর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের কিন্তু পর্দা থাকে, আর এর নিউক্লিয়াসে কোনো বাইরে পর্দা থাকে না। এরপর ইউক্যারিওটিক কোষের মধ্যে, তো ইউক্যারিওটিক কোষের মধ্যে কি কি থাকে? ইউক্যারিওটিক কোষের মধ্যে সবথেকে বড় যে কোষাঙ্গন সেটা হলো কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস ছাড়া ইউক্যারিওটিক কোষের মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া, থাকে লাইসোজোম, থাকে সেন্ট্রোজোম, থাকে রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, থাকে ভ্যাকুওল, থাকে গলগি বডি, এই সমস্ত কোষাঙ্গনগুলো থাকে। তো এখানে একটা কোশ্চেন আসবে যে ইউক্যারিওটিক কোষের মধ্যে কোথায় প্রোক্যারিওটিক কোষের গুণ দেখতে পাওয়া যায়? তো ইউক্যারিওটিক কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আমরা পড়েছিলাম। এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে অংশ সেটা কিন্তু অনেকটা এরকম প্যাঁচানো প্যাঁচানো মতো হয়, এবং মাইটোকন্ড্রিয়ার ভেতরের যে পর্দা আছে এই পর্দাকে কি বলা হয়? এই পর্দাকে বলে ক্রিস্টি। এই মাইটোকন্ড্রিয়া কিন্তু কোষের মধ্যে 24 ঘন্টা কি করছে? 24 ঘন্টা শক্তি উৎপাদন করছে। তো শক্তি উৎপাদন করার জন্য এই মাইটোকন্ড্রিয়ার কিন্তু প্রোটিনের পরিমাণ একটু বেশি প্রয়োজন হয়। এই রাইবোজোম কি করে? রাইবোজোম কিন্তু কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ করে, এবং প্রোটিন সংশ্লেষ করে সে সেন্ট্রোজোমকে দেয়, লাইসোজোমকে দেয়, নিউক্লিয়াসকে দেয়, এন্ডোপ্লাজমিক, অর্থাৎ সে যে পরিমাণ প্রোটিন সে তৈরি করছে সেই প্রোটিন কিন্তু সবার মধ্যে সে ভাগ করে দেয়। তো সেই প্রোটিনে কিন্তু মাইটোকন্ড্রিয়া তার প্রয়োজন মেটে না, সুতরাং মাইটোকন্ড্রিয়াকে কিন্তু আরো এক্সট্রা প্রোটিনের প্রয়োজন হয়, এবং তার জন্য মাইটোকন্ড্রিয়া কিন্তু তার নিজের মধ্যে কিছুটা প্রোটিন সংশ্লেষ করে। এবং এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে প্রকৃতির রাইবোজোম থাকে, সেই রাইবোজোমটা হলো কি 70S প্রকৃতির। রাইবোজোমটা হলো কি
70s প্রকৃতির। তাই বলা হয় যে ইউক্যারিওটিক কোষের মধ্যে কোথায় প্রোক্যারিওটিক কোষের গুণ বা লক্ষণ দেখতে পাওয়া যায়। এবং এই কোশ্চেনটা কিন্তু তোমাদের অলরেডি পরীক্ষায় এসেছে। কোশ্চেনটা এইভাবে এসেছে যে ইউক্যারিওটিক কোষের মধ্যে কোথায় প্রোক্যারিওটিক কোষের গুণ বা লক্ষণ দেখতে পাওয়া যায়। তার অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু রাইবোজোম পাওয়া যায় এবং সেই রাইবোজোমটা হলো 70s প্রকৃতির। কারণ কি, মাইটোকন্ড্রিয়া 24 ঘন্টা অনবরত শক্তি উৎপাদন করে, অর্থাৎ 24 ঘন্টা কিন্তু অনবরত সে কাজ করে যাচ্ছে, তার জন্য কিন্তু তার এক্সট্রা প্রোটিনের প্রয়োজন এবং সেই প্রোটিনটা কে যোগান দেয়, সেই প্রোটিনটা যোগান দেয় 70s প্রকৃতির রাইবোজোম। অপর যে কোষাঙ্গাণুগুলো আছে অর্থাৎ কোষের মধ্যে, যেমন সেন্ট্রোজোম, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভ্যাকুওল, গলগি বডি, এরা কিন্তু 24 ঘন্টা কাজ করে না। এর মধ্যে আরেকটা কোষ আছে যেটা কিন্তু 24 ঘন্টা কাজ করে। সেটা কি? সেটা কিন্তু উদ্ভিদ সেলে থাকে। সেটা কি? সেটা হলো প্লাস্টিড। তো উদ্ভিদ সেলও যেহেতু ইউক্যারিওটিক কোষের মধ্যে পড়ে, তাই প্লাস্টিডও কিন্তু এই কোষের মধ্যে চলে আসবে। তো এই প্লাস্টিডের মধ্যেও কি থাকে? প্লাস্টিডের মধ্যেও কিন্তু 70s প্রকৃতির রাইবোজোম থাকে। তো মাথায় রাখবে, ইউক্যারিওটিক কোষে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া, এই দুটোর মধ্যে রাইবোজোম থাকে এবং সেটা কি? সেটা হলো 70s প্রকৃতির। এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন এসেছিল। এরপরে আমরা চলে আসি কোষের নিউক্লিয়াসের মধ্যে। তো কোষের মধ্যে নিউক্লিয়াস হলো সব থেকে বড় কোষ অঙ্গাণু। এই নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন? নিউক্লিয়াসের প্রথম খোঁজ করেছিলেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। তো কোষের অন্যান্য যে কোষাঙ্গাণু সেগুলো হলো কি? সেগুলো হলো মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গলগি বডি, ভ্যাকুওল, এ সমস্ত হলো কি কোষের অন্যান্য কোষাঙ্গাণু। এবং কোষের মধ্যে কি থাকে? কোষের মধ্যে জীবদ্রব্য অর্থাৎ প্রোটোপ্লাজমের কিন্তু লিকুইড থাকে। তো কোষের মধ্যে এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু এরকম সুতো সুতো আকৃতির কিন্তু একটা জিনিস আছে, যেটা মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখে বিজ্ঞানী ওয়েলদেয়ার ফ্লেমিং দেখেছিলেন। এবং তিনি কি দেখেছিলেন? তিনি কিন্তু এই রকম ধরনের একটা আকৃতির জিনিস তিনি দেখেছিলেন, যার নাম দিয়েছেন ক্রোমোজোম। তো ক্রোমোজোম প্রথম খোঁজ করেন কে? ক্রোমোজোম প্রথম খোঁজ করেন বা ক্রোমোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়েলদেয়ার ফ্লেমিং। এই বিজ্ঞানী ওয়েলদেয়ার ফ্লেমিং নিউক্লিয়াসকে আরো বেশি জুম করে তার মধ্যে থেকে ক্রোমোজোম খোঁজ করেন। এর পরবর্তীতে বিজ্ঞানী কার্লসবার্গ এসে এই ক্রোমোজোমের মধ্যে প্যাঁচানো প্যাঁচানো ধরনের কিন্তু একটা অংশ তিনি দেখতে পেয়েছিলেন। এই প্যাঁচানো প্যাঁচানো, ডবল প্যাঁচানো প্যাঁচানো যে অংশ তিনি দেখতে পেয়েছিলেন, সেটা কি? সেটা আর কিছু নাই, সেটা হলো ডিএনএ। তো তিনি কিন্তু এই ডিএনএ দেখতে পেয়েছিলেন। ডিএনএ কেমন আকৃতি সেটা কিন্তু তিনি বর্ণনা করতে পারেননি এই কার্লসবার্গ। তো ডিএনএর আকৃতি কেমন এটা কে বর্ণনা করেন? এটা বর্ণনা করেন বিজ্ঞানী ওয়াটসন এবং কিরিক। ইনি এসে এই ডিএনএ কেমন আকৃতি সেটা তিনি বর্ণনা করেছিলেন। এরপরে এই এই যে ডিএনএ, এই ডিএনএ কে আরো টেনে লম্বা করেন বিজ্ঞানী জোহানসন এসে, এবং তিনি এই ডিএনএ কে আরো টেনে লম্বা করে তিনি আবিষ্কার করেন কি? তিনি আবিষ্কার করেন জিন। তো জিন কি? জিন আর কিছুই নয়, এই ডিএনএ কে টেনে লম্বা করে তিনি জিন আবিষ্কার করেছিলেন। তো জিন কে আবিষ্কার করেন? জিন আবিষ্কার করেন বিজ্ঞানী জোহানসন। তো জিন কোথায় থাকে? জিন থাকে ডিএনএ এর মধ্যে। ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে ক্রোমোজোমের মধ্যে। ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম থাকে আমাদের নিউক্লিয়াসের মধ্যে। অর্থাৎ এই যে ইনফরমেশন আমরা বলেছিলাম যে ডিএনএ এর মধ্যে কি থাকে? ডিএনএ হলো গ্রুপ অফ ইনফরমেশন। সেই গ্রুপ অফ ইনফরমেশন কার মধ্যে থাকে? গ্রুপ অফ ইনফরমেশন এই জিনের মধ্যে থাকে। তো জিনের মধ্যে এ, টি, জি, সি, অর্থাৎ অ্যাডিনোসিন, থাইমিন, সাইটোসিন এবং গুয়ানিন, এই চারটে কিন্তু জিনিস থাকে। এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব।
তো আশা করি আজকের ক্লাস আমরা যে পর্যন্ত পড়িয়েছি সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের কোন জায়গায় ডাউট থাকছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। ক্লাসটা যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে তোমরা লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এই বছর ওয়েস্ট বেঙ্গল এর জিএনএম এএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছে। ক্লাসে যদি তোমরা নতুন হয়ে থাকো ক্লাসটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।